হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আশার প্রদীপ। আজকে আমরা আশার প্রদীপ কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সামনে উপস্থিত করেছি ভাষাবিজ্ঞান থেকে। টোটাল ভাষাবিজ্ঞান থেকে তোমাদের সামনে টোটাল 5 নম্বরে থাকবে। বড় কোশ্চেনের কথা বলছি অ্যাটলিস্ট, ঠিক আছে? বড় কোশ্চেন দুটো থাকবে, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে, ঠিক আছে? যে কোনো একটা করতে হবে। দেখো, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, হ্যাঁ, এই মতন করে টোটাল তোমাদের 5টা টপিক আছে ভাষাবিজ্ঞান থেকে। এই 5টা টপিকের মধ্যে একটা খুব হিউজ পরিমাণে একটা বড় একটা সিলেবাস বলতে গেলে, ঠিক আছে? এই ক্ষেত্রে আমি তোমাদেরকে এখানে নোট সহ, সাজেশন সহ 2025কে সামনে রেখে অ্যাটলিস্ট তোমাদেরকে 6 থেকে 7টা নোট দেবো, বাস, আর কিছু না। এই 7টা শুধু খালি কোশ্চেন নয়, নোটস দেবো। সাজেশন নিয়ে দরকার নয়। সাজেশন তুমিও তৈরি করে আমাকে দিতে পারো, কিন্তু সাজেশন নিয়ে কী করবো? আমি নোটসই পারছি না, নোটস তৈরি করতে পারছি না, আমার নোট নেই, তাহলে আমি সাজেশন নিয়ে কী করবো? তাই না? কথা বুঝতে পেরেছো আমার? তাহলে নোটসের দরকার। তোমাদেরকে প্রত্যেকে বলবো যে তোমরা বিশেষ করে দেখো, মোবাইলতে টাইপিং করতে হচ্ছে, বিশেষ করে উদাহরণগুলো, ঠিক আছে? এই দেখো উদাহরণগুলো বিশেষ করে আর কি, এই উদাহরণগুলো প্লাস ইকুয়াল টু এই সমস্ত ক্ষেত্রে টাইপিং করতে একটু সমস্যা হয়ে যাচ্ছে মোবাইল দিয়ে, এই জন্য দুঃখিত আর কি সবার কাছে। খাতা থেকেই আর কি তুলে দেওয়া হয়েছে 2021 সালে, আই থিঙ্ক এই 20-21 না, 20 তো না, এই 18-19-20, হ্যাঁ 19 সালে এবং 2021 সালে এই নোটসগুলো তৈরি করা হয়েছিল। এবং এই নোটসগুলো কিছু স্টুডেন্টের কাছ থেকে শেয়ার মানে আর কি নেওয়া হয়েছে, যেগুলো আর কি পড়ানো হয়েছিল আশার প্রদীপ থেকে যারা স্টুডেন্ট ছিল, ঠিক আছে? আর কিছু তোমাদের সামনে উপস্থিত করা হয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা আমি বলে দেবো তোমাদের সামনে, প্রত্যেকটা জায়গা বলে দেবো, বলার চেষ্টা করব। আর তোমরা প্রত্যেকে কিন্তু খাতা কলম নিয়ে বসো, প্লিজ খাতা কলম নিয়ে লিখবে, ঠিক আছে? চলো, একদম নোট সহ প্রপারলি। যেটা বুঝতে পারবে না, জানে হাতের লেখা ঠিক নাই, বুঝতে আর কি, আমার কথার দিকে, আমার ভয়েসের দিকে করবে, মন দিবে, ঠিক আছে? আমার ভয়েসের দিকে মানে ধ্যান রাখবে। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। প্রথম কোশ্চেন হচ্ছে প্রত্যয় কাকে বলে, ওকে কি? হ্যাঁ, আর একটা কোশ্চেন, আশার প্রদীপে যদি নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলো না, ঠিক আছে? প্রত্যয় কাকে বলে ও কী কী? নাম্বার 1 কোশ্চেন, প্রত্যয়টা ইম্পর্টেন্ট আছে, 3টা স্টার দিয়ে রাখবে, ঠিক আছে? যেটা স্টার দিতে বলবো তার মানে অতটা গুরুত্বপূর্ণ দিয়ে পড়বে, 3টা স্টার। প্রত্যয় কয় প্রকার, উদাহরণ সহ আলোচনা করো। এক কথায় প্রত্যয়টা ইম্পর্টেন্ট আছে, প্রত্যয় কাকে বলে, কয় প্রকার ও উদাহরণ সহ আলোচনা করো। নাম্বারটা থাকবে 1+4, এই মতন করে 1+4 থাকবে, ঠিক আছে? এই যে প্রত্যয় কাকে বলে এর সংজ্ঞাটা করলে আমাকে 1 নাম্বার দিবে, এবং কি কি এখানে এখানে 1 নাম্বার দিবে, তাহলে 2 নাম্বার এখান থেকে পেয়ে যাচ্ছে। চলো আমি নোটটা দেখলে আর কি বুঝতে পারবো, ঠিক আছে? দেখো আনসার লেখো তোমাদের খাতায়। হ্যাঁ জানি, একটু স্পিড কিন্তু বাড়িয়ে দিবে, ঠিক আছে? তোমাদের একটু, যেহেতু দেখো ক্লাসের মধ্যে লেখাতে অনেক সময় লেগে যাচ্ছে, 6টা-7টা নোট লেখাতে মানে 6-7টা ক্লাস প্রায় বলতে গেলে অনেকটা সময় লেগে যাচ্ছে, ঠিক আছে? 1 নম্বর কথা, এটা ক্লাস একটুখানি লং হবে, ঠিক আছে? তো তোমরা কী করবে, ভিডিওটাকে পুশ করে দেবে, ঠিক আছে? একটু একটু করে লিখবে, ভিডিওটাকে পুশ করে দেবে এই মতন করে, ঠিক আছে? চলো, কি বললাম জানো, যে আনসার হবে কি, শব্দ প্রকৃতি ও ধাতু প্রকৃতির, ও মাই গড, সরি, শব্দ প্রকৃতি ও ধাতু প্রকৃতির উত্তরে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি, যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যোগ করে নতুন শব্দ সৃষ্টি হয় তাকে আমরা সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে প্রত্যয় বলে। কমপ্লিট, ওকে? তাহলে প্রত্যয়ের সংজ্ঞা আমাদের 1 নম্বর আমরা এখানে পেয়ে গেলাম, বাস, কথা শেষ। একটু স্পিডে করবো যেহেতু অনেকটা নোট আছে, ঠিক আছে? প্রত্যেকটা নোট তোমাদেরকে পড়ে শোনাতে হবে, পড়ে বোঝাতে হবে, ঠিক আছে? কারণ ওই যে হাতের লেখা খারাপ আছে, কোথাও বুঝতে পারবে না আর কি, ঠিক আছে? এই মতন যদি আমি স্ক্রল করতে করতে চলে যাই তাহলে কী বুঝলে, তাই না? কথাই যখন বললাম না তোমাদের কাছে, প্রকাশই করলাম না। এবার তাহলে আমরা কী করবো, উদাহরণ দিব, ঠিক আছে? উদাহরণ না দিয়ে আগে প্রথমত একটা পয়েন্ট করে দেবো, প্রত্যয় হলো নতুন নতুন শব্দ গঠনের কৌশল, দাঁড়িয়ে দিব, ঠিক আছে? যেমন ভোজ প্লাস অন ইকুয়াল টু ভোজন, এই যে এই শব্দগুলো একটুখানি টাইপিং করতে প্রবলেমের মধ্যে পড়ে যায় আর কি, বুঝতে পারলে, মোবাইল দিয়ে বিশেষ করে, তার জন্য দুঃখিত, ঠিক আছে? ভোজন এই মতন করে খাতায় লিখবে, কমা দিবে, ক্রি প্লাস তনীয়, ঠিক আছে? প্লাস তনীয়, করণীয়, ঠিক আছে? দাঁড়ি, এরপর প্যারা চেঞ্জ, প্যারা করো, বাহ্যিক বা ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে 2 ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? এই মতন তাড়াতাড়ি লেখো, ঠিক আছে? একটু হাতের লেখা স্পিড করবে, কারণ তোমাদের টোটাল ইতিহাসের চেয়েও বেশি কোশ্চেন লিখতে হয়, বেশি নোট লিখতে হয় তোমাদের। এখানে 8টা নোট লিখতে হয়, বুঝতে পারলে? 8টা নোট লিখতে হয় তোমাদের বোর্ডের পরীক্ষাতে, 8টা নোট লিখতে হয় বাংলা থেকে, ইতিহাসের চেয়েও বেশি লিখতে হয়। সেই জন্য বলবো হাতের স্পিডগুলো এখনই বাড়ার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে কৃত প্রত্যয় আর একটা তদ্বিতীয় প্রত্যয়, ডান, 2 ভাগে ভাগ করলাম। এরপরে চলে এসো, পয়েন্ট করবো আমরা ক নাম্বার, ঠিক আছে? তাড়াতাড়ি, কৃত প্রত্যয় কাকে বলে, পয়েন্ট করো তাড়াতাড়ি, ঠিক আছে?
একটু স্পিড বাড়িয়ে দেখবে। আর তোমাদের সামনেও ক্লাসটা কিন্তু একটু স্পিডই করেছি, ঠিক আছে, কারণ অনেকগুলো নোট আছে। পুরো সিলেবাস কমপ্লিট এখানে, ভাষাবিজ্ঞান থেকে পুরো সিলেবাস আজকে কমপ্লিট, ঠিক আছে। শুধুমাত্র 5 নম্বরের কোশ্চেন জন্য এমসিকিউ এবং এসিকিউ এখান থেকে 3টা, আই থিঙ্ক 2 থেকে 3টা কোশ্চেন থাকবে। এই 2 থেকে 3টা কোশ্চেনের জন্য আলাদা একটা ক্লাস দেবো, ঠিক আছে। কৃত প্রত্যয় কাকে বলে? ধাতুর উত্তরে যে প্রত্যয় যোগে নতুন নতুন শব্দ সৃষ্টি হয় তাকে কমা দিবে, তাকে কৃত প্রত্যয় বলে, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। আবার বলছি, ধাতুর উত্তরে যে প্রত্যয় যোগে নতুন নতুন শব্দ সৃষ্টি হয় তাকে কৃত প্রত্যয় বলে। যেমন এবার উদাহরণ করবে, যেমন করবে, এটা অন্য কালিতে লিখবে, যেমন শব্দটা কি আছে, চল প্লাস অন্ত ইকুয়াল টু চলন্ত, হয়ে গেল। তারপর কি আছে, ক্রি প্লাস এই মতন করে লিখে, মানে একটু জায়গাটা যেন একটু বড় হয়। যেহেতু দেখো গ্রামারের ক্ষেত্রে, ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে কী বলতো, আমাদের লিখতে হয় কি, সংজ্ঞা লিখতে হয়, রাইট। এক নম্বর কী লিখতে হবে, সংজ্ঞা। 2 নম্বর কী লিখতে হবে, উদাহরণ লিখতে হবে। 3 নম্বর কী লিখতে হবে, যদি আর কি প্রকারভেদ হয় তাহলে সেক্ষেত্রে মানে 3টা পয়েন্ট লিখলেই তো 5 নম্বর কমপ্লিট। সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে ওয়ার্ডগুলো একটু, শব্দগুলো একটু বেশি বড় বড় করে লিখবে, যাতে অ্যাটলিস্ট 1 পেজের উপরে যেন আমার নোটটা যায়, ঠিক আছে। সাধারণত দেখো একটা পজিটিভ চিন্তা ভাবনা দিচ্ছি তোমাদের কাছে, যে যারা এক্সামিনার তোমাদের খাতা চেক করবেন ওদের কাছে এক্সামিনার একটা পজিটিভ চিন্তা ভাবনা কী হবে, যে না 1.5 পেজ লিখেছে আর কি, বা 1 পেজ লিখেছে। সেই জন্য তোমাদেরকে বলবো একটু যেন গ্রামারটা, বিশেষ করে এই পার্টটা কিন্তু একটু বড় বড় করে লেখার চেষ্টা করবে, বড় একটু হাতের লেখাটা করবে, ঠিক আছে, অ্যাটলিস্ট। বা তোমার যদি বড় হাতের লেখা আছে তাহলে ঠিক আছে, সমস্যা নেই। উদাহরণ হয়ে গেল গম প্লাস কীর্তি, ঠিক আছে, গতি। নেক্সট এবার চলে এসো তদ্বিতীয় প্রত্যয়, তাই তো, ইয়েস, তদ্বিতীয় প্রত্যয়। হেডিং করো তদ্বিতীয় প্রত্যয়। দেখো হেডিং কী করবে, অন্য কালি দিয়ে, ঠিক আছে, অন্য কালি দিয়ে। বলো ক্লাসগুলো কেমন লাগছে বলবে, ঠিক আছে, কমেন্ট করো। শব্দের উত্তরে যে প্রত্যয় যোগে নতুন শব্দ সৃষ্টি হয়, কমা, তাকে তদ্বিতীয় প্রত্যয় বলে, কমপ্লিট, ঠিক আছে। যেমন কি বারবার একটুখানি পড়বে, হ্যাঁ, একটু রিভিশন করতে হবে, বারবার পড়তে হবে। যেমন কি আছে দেখো, দোকান প্লাস ইকুয়াল টু, ঠিক আছে, দোকানদার, হ্যাঁ, দয় বফলা যুক্ত একার, সুমিত্রা, হ্যাঁ, প্লাস তাহলে সৌমিত্রী, ওকে, সৌমিত্রী, বাস হয়ে গেল, কমপ্লিট করে এই মতন করে, ঠিক আছে। এই আরেকটা উদাহরণ আছে, এটাও লিখে নিতে পারো। দুটো উদাহরণ, অ্যাটলিস্ট দুটো উদাহরণ দিবে, ঠিক আছে, অ্যাটলিস্ট দুটো উদাহরণ দিবে। এরপরে চলো ভাষাবিজ্ঞানের নেক্সট কোশ্চেন। ভাষাবিজ্ঞানের প্রচলিত, দেখো তোমাদের কাছে যদি নোট থাকে তাহলে স্পিড করে চলো, কোন কোন নোটটা আসার প্রদীপ থেকে ইম্পর্টেন্ট এটুকু বলে দিচ্ছি। ভাষাবিজ্ঞান থেকে আর কিছু লাগবে না, এই একটাই ভিডিও বা যথেষ্ট। এর চেয়ে আরও কিছু নোট আছে, বা আরও কিছু কোশ্চেন, নোট তো নয়, কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে, সেগুলো তোমরা লিখে নেবে, ওকে। এটা নোটটা বলে দিই, তারপরে আর কি। ভাষাবিজ্ঞানের প্রচলিত শাখা কয়টি ও কী কী, যে কোনো একটি শাখা নিয়ে আলোচনা করো, 2+3, এটা হচ্ছে মার্কস, ঠিক আছে। তাহলে কি বলবো, এখানে কোশ্চেন হচ্ছে কি, ভাষাবিজ্ঞানের প্রচলিত শাখা কয়টি ও কী কী, যে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করো, ঠিক আছে। চলো তাহলে এবার দেখো আমাদের আনসার কী আছে। দেখো ভাষাবিজ্ঞানের প্রচলিত 3টি শাখা আছে, ঠিক আছে, 3টে শাখা আছে। এবার কি লিখবো, তুলনামূলক। দেখো এই মতন করে সিরিয়াল ওয়াইজ লেখা হয়েছে না, তোমাদেরকে আমি সাজেশন করবো কি, এখানে ক লিখলে তুলনামূলক ভাষাবিজ্ঞান, এখানে খ লিখবে, এই মতন করে লেখো, একটু স্টাইলটা করো, একটু স্টাইল নিয়ে এসো। ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, তাহলে এখানে লিখবে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। এরপর গ নম্বরটা, তাহলে এখানে গটা নিচে লেখো, আমার একটু জায়গাটা যেন নেয় আর কি বেশি, ঠিক আছে। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান এখানে নাও, এই মতন করে, ঠিক আছে, এই মতন সিরিয়াল ওয়াইজ আর কি নিয়ে আসবে। আশা করি বোঝাতে পেরেছি, ডান। নেক্সট দেখো, এবার যেহেতু কি বলেছে, যে কোনো একটা, তোমার ইচ্ছা মতন যে কোনো একটা, তাহলে আমরা কিনলাম বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করব, ঠিক আছে। দেখো এখানে কি আছে, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান, ঠিক আছে, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান প্রচলিত ভাষার গঠন রীতির বিচার বিশ্লেষণ করে, হ্যাঁ, গঠন রীতির বিচার বিশ্লেষণ করে, বাস কমপ্লিট। তাহলে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান প্রচলিত কথাটা কি, প্রচলিত গঠননীতির বিশ্লেষণ করে, বিচার বিশ্লেষণ করে, ঠিক আছে, দাঁড়িয়ে দাও। এরপর প্যারাচেঞ্জ, 20 শতক থেকে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত, আচ্ছা, মানে ভাষাবিজ্ঞানের সূত্রপাত কখন থেকে সেটাই বলতে চেয়েছে, দাঁড়িয়ে দাও, এখানে এই যে দাঁড়িয়ে আছে, 20 শতক থেকে ভাষাবিজ্ঞানের সূত্রপাত, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত। এর প্রধান আলোচ্য বিষয় চারটি, হাইপেন, ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ, কমপ্লিট, ঠিক আছে। এগুলো পয়েন্ট টু পয়েন্ট লিখবে। এরপরে আমরা পয়েন্ট করব, বেশি বড় নয়। গ্রামার মানে ছোট, গ্রামার মানে কি, 1 নম্বর সংজ্ঞা, 2 নম্বর উদাহরণ, আর কিছু লাগবে না। যদি প্রকারভেদ থাকে তাহলে প্রকারভেদ, বাস 3টা পয়েন্টে আমাকে 5 নম্বর নিতে হবে, এই মতন করে লিখতে হবে, ঠিক আছে। দেখো তাহলে কি আছে এবার, ধ্বনিতত্ত্বে ধ্বনির বিচার বিশ্লেষণ হয়, ধ্বনিতত্ত্বে ধ্বনির বিচার বিশ্লেষণ হয়, এবং ধ্বনিবিজ্ঞান বাগতন্ত্রের উচ্চারণ রীতি বর্ণনা করে,
বাগতন্ত্রের উচ্চারণ রীতি বর্ণনা করে দাঁড়িয়ে দাও। রূপতত্ত্বে মানে এই যে বললাম না আমরা যে 4টি ভাগ আছে, এই ভাগটির কথা বলছে, এখন আলোচনা করছি, ঠিক আছে। রূপতত্ত্বের পদের গঠন বিশ্লেষণ করা হয়, বাস দাঁড়িয়ে দাও। বাক্যতত্ত্বের বাক্যের সঠিক আলোচনা করা হয়, দাঁড়িয়ে দাও, বাস এই মতন করে। আমার কথার পর ভয়েস করো, তোমরা লেখো, ঠিক আছে, লেখো, তোমাদেরকে বলছি, এইটাই ফাইনাল। আর শব্দার্থ তত্ত্বের বিষয় শব্দের অর্থ পর্যালোচনা করে, ঠিক আছে, শব্দার্থ অর্থের বিষয় পর্যালোচনা করে। 1 মিনিট। এবার ভাষার সংগঠনের উপর বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের গুরুত্ব দেয়, দাঁড়িয়ে দাও। যদি ভাষাবিজ্ঞান এটা কি আছে, সরি এখন একটু ডিসপ্লেটা গেছে, সরি ওটা কাটা আছে। যদি ভাষা মানবদেহের, হ্যাঁ, যদি ভাষা মানবদেহের হয় তাহলে এটা কাটা আছে, ঠিক আছে, শুধু ভাষাটা এটা কাটা আছে। যদি ভাষা মানবদেহের হয় তবে ধ্বনি ও ধ্বনিগুচ্ছ রূপ পদ, হ্যাঁ, বাক্য হলো তার অঙ্গ পতঙ্গ। কমপ্লিট, বাস দেখো কমপ্লিট, বাস এইটুকুতে সমাপ্ত। এই শব্দটা লিখবে না, ঠিক আছে, তোমরা কিন্তু কমপ্লিট। এরপরে চলো, এখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে, বিভাজ্য ধ্বনিমূল অবিভাজ্য ধ্বনিমূলের তুলনামূলক আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট, লেখো তাড়াতাড়ি, এটা একটা সাজেশন, ঠিক আছে, তোমাদের একটা ফাইনাল সাজেশন বলে তোমাদেরকে অ্যাড করছি। কী লিখছি জানো? বিভাজ্য আছে, বিভাজ্য ধ্বনিমূল, ঠিক আছে, বিভাজ্য ধ্বনিমূল, তাড়াতাড়ি লেখো, বিভাজ্য ধ্বনিমূল ও অবিভাজ্য ধ্বনিমূল, ঠিক আছে, অবিভাজ্য ধ্বনিমূল হয়েছে। আবার বলছি কোশ্চেনটা পুরো, বিভাজ্য ধ্বনিমূল ও অবিভাজ্য ধ্বনিমূলের তুলনামূলক আলোচনা করো। নেক্সট চলো, এবার চলে আসবো আমরা ধ্বনিতত্ত্বের নিরীহ শব্দজোড় কাকে বলে। খুব ইম্পর্টেন্ট এটাও একটা, ঠিক আছে। তাহলে এই যে একটু আগে যে কোশ্চেনটা বললাম না, অর্থাৎ এই কোশ্চেনটা প্রত্যেকটা 3টা স্টার বলেছি, তাই তো, সরি বলে গেছি, ক্ষমা করবে যদি আর কি বলে থাকি, তো ঠিক আছে, ওটাকে প্রত্যেকটাকে 3টা স্টার দিবে, এটাকে 2টা স্টার দিবে, যে মতন যার প্রায়োরিটি দিতে বলছি ঠিক সেরূপভাবে কিন্তু ওটাকে আগে করবে, ঠিক আছে। এটাকে 3 নম্বর মানে 2টো স্টার দিতে বলছি, এটা 1টা স্টার দিতে বলছি, ঠিক আছে। এটা দেখে যেতে পারো, ঠিক আছে, এটা একটুখানি দেখে যেতে পারো, ঠিক আছে। ধ্বনিতত্ত্বের নিরীতম শব্দজোড়, ঠিক আছে, কি আছে, শব্দজোড়, নিরীতম শব্দজোড়, এর ভূমিকা আলোচনা করো, প্রশ্নচিহ্ন, ঠিক আছে, এবং সহধ্বনি ও পূরকধ্বনি বিষয়টি উদাহরণ সহ আলোচনা করো। তাহলে সহধ্বনি ও পূরকধ্বনি, এই যে দুটো আছে, সহধ্বনি এবং পূরকধ্বনি, এই দুটো উদাহরণ সহ আলোচনা করতে বলছে। এবার দেখো উদাহরণ, আমরা উদাহরণ দেখো, আমরা আলোচনা করছি আনসারের মধ্যে। দেখো কি আছে, উত্তর লিখতে শুরু করলাম। যেখানে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য থাকে এবং শব্দ দুটির ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ পায়, তখন ওই শব্দ দুটিকে ন্যূনতম শব্দজোড় বলে। ডান। বা কম্পারেটিভ লিঙ্গুইস্টিক্স বলে, ঠিক আছে। এই শব্দটাও অ্যাড করতে পারো, যদি তোমাদের মুখস্থ থাকে ইংলিশ শব্দটা অ্যাড করে দিবে, ঠিক আছে। বা মানে কি যেমন করে কি আছে দেখো, উদাহরণ দিবে, ঠিক আছে। তো এবার উদাহরণ এই জায়গাটা কি না আমি সরিয়ে বলবো তোমাদেরকে, এই জায়গাটা লিখবে যেমন, ঠিক আছে, বাস এখানে বলবে কি আছে, কাল ও খাল, এখানে দেখো কাল ও খাল, এই মতন কমা দিয়ে, ঠিক আছে। এই দেখো এই যে কমাগুলো না দিতে কিন্তু একটা নোট তৈরি করতে ভাই বিশ্বাস করো মিনিমাম 2 থেকে 3 ঘন্টা লেগে যায় টাইপিং করতে, এই জন্য দুঃখিত আমরা, ঠিক আছে। তোমার কাছে বলে দিচ্ছি যে তোমাদেরকে লিখে নাও, তোমরা হুবাহু লিখবে, এক্ষেত্রে তোমাদের কিন্তু মাইন্ডসেট কাজ করবে, যত লিখবে তত তোমাদের হাতের লেখা বাড়বে, হাতের লেখাও সুন্দর হবে, ঠিক আছে। তোমাদের খাতায় থাকবে, পার্মানেন্ট থেকে যাবে ওটা, কাল ও খাল, ঠিক আছে। দুটি শব্দেই এই যে দেখো ও ইনভার্টেড কমার মধ্যে রাখবে, ধ্বনি আছে, যে মতো করে ইনভার্টেড কমা আছে ওই মতন করে রাখবে, ধ্বনি আছে। পার্থক্য শুধু ক ও খ ধ্বনিতে, তাই এটি ন্যূনতম শব্দজোড়, কমপ্লিট, এরপর কি প্রতিযোগী ব্যবহার আছে, দুই বা ততোধিক ধ্বনির প্রত্যেকটিকে পূরক ধ্বনি বলে। দাঁড়িয়ে দাও, এর অপর নাম উপধ্বনি, এটা কি আছে, উপধ্বনি, এর অপর নাম উপধ্বনি। তবে দাঁড়িয়ে দাও, তবে সহজভাবে বলা যায় যে একই ধ্বনির রূপ
ও একই ধ্বনির উচ্চত রূপ ভেদই হলো পূরক ধ্বনি। ঠিক আছে, দাঁড়িয়ে দাও। এরপর কি আছে, যেমন কি আছে শ্রমি, সরি শ্রীমি, শ্রী যেমন করে কি আছে শ্রী ও শিলে, শ্রী ও শিল। এই যে শব্দের শব্দটা আছে না, যথাক্রমে দন্তস্ব ও তালিবস্য হিসেবে উচ্চারিত হয়েছে এখানে। ঠিক আছে, জোর করে উচ্চারণ করলে উচ্চারণ যথাযথ হয় না। দাঁড়িয়ে দাও। ধ্বনি দুটির পরস্পরে পরস্পরের পরিপূরক যেখানে অবস্থানে থাকে বলেই তা পূরক ধ্বনি। দাঁড়িয়ে দাও। বাংলায় এই যে দেখো এই শব্দগুলো প্রবলেম হয়। বাংলায় ড ও বৈষ্ণব এই মতন করে কিন্তু এই যে সব দেখো কমা দেওয়া আছে, ইনভার্টেড কমার মধ্যে রাখবে। এবং 29 উদাহরণ কমপ্লিট। আই হোপ হ্যাঁ ওই নোটটা কমপ্লিট। ঠিক আছে, বলো কেমন লাগছে নোটগুলো, বলো, কমেন্ট করো। ঠিক আছে, নেক্সট আসবো, 1 মিনিট দাঁড়াও, গুচ্ছধ্বনি যুক্তধ্বনি আসলে। ঠিক আছে, ধ্বনিতত্ত্ব, পরিপূরক ধ্বনির স্বরূপ বিশ্লেষণ করো। দেখো ধ্বনিতত্ত্ব, একটা কথা বলছি, ধ্বনিতত্ত্ব আর পরিপূরক ধ্বনি এই দুটো একটু দেখে নিয়ে তো। ঠিক আছে, একটা করে স্টার দিয়ে রাখলাম, আসতে পারে। ঠিক আছে, যদি তোমাদের হাতে সময় থাকে, নোটস যদি থাকে, তাহলে অবশ্যই একটুখানি দেখে নিবে। ঠিক আছে, কি বলছি, ধ্বনিতত্ত্বের ন্যূনতম শব্দজোড়, ইতিপূর্বে কিন্তু ন্যূনতম শব্দজোড়টা আলোচনা করলাম আমরা। ঠিক আছে, ন্যূনতম শব্দজোড়টা আলোচনা করেছি। তারপরে এটা দেখবে, এই পূরক ধ্বনি, আগের নোটটা ন্যূনতম শব্দজোড় ছিল। ঠিক আছে, তারপরে কি আসবে, পরিপূরক ধ্বনিটা একবার তোমরা দেখে নিবে। ঠিক আছে, যদি সময় থাকে তোমাদের হাতে, আদারওয়াইজ না দেখলেও আর কি দেখতে পারো, যদি সময় থাকে দেখতে পারো আর কি, ওটাই বলছি। ঠিক আছে, এরপর আমরা নেক্সট কি আছে, গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ করো। এই দেখো, এটা ইম্পর্টেন্ট আছে। গঠন অনুসারে একদম সহজ, সব চাইতে সহজ বলতে গেলে এই নোটটা। ঠিক আছে, গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ করো। কয়টি ভাগে বিভক্ত করা আছে, ওই একই কোশ্চেন, মানে গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ এমন থাকবে। প্রত্যেক ভাগের উদাহরণ সহ ব্যাখ্যা করো, মানে প্রত্যেকটা ভাগ একটা সংজ্ঞা দিতে হবে, তার সঙ্গে উদাহরণ দিতে হবে। ঠিক আছে, দেখো আনসার কি আছে, গঠন অনুসারে বাক্যকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ডান। ক নাম্বার কি আছে, ক লিখবে সরল বাক্য, এই যে একটা কথা বললাম না ইতিপূর্বে, এই মতন করে লিখবে, নিচে লিখবে খ। ঠিক আছে, জটিল বাক্য, এবার গটা এখানে লিখবে, আরে বাবা কোথায় গেল, গটা এই জায়গাটাতে লিখবে। ঠিক আছে, কি আছে, যৌগিক বাক্য, এই যে যৌগিক বাক্য। ঠিক আছে, তাহলে ওভারঅল কী হলো, এই মতন করে সিরিয়াল ওয়াইজ নিচের দিকে লিখে নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, খুব সরল, একদম সরল যাকে বলে, একদম খুব মানে জটিলতম কিছু নেই, সরল একদম, শব্দ সহজ বলতে গেলে এই নোটটা অবশ্যই বলবো প্রত্যেকে করে যাবে। ঠিক আছে, তাহলে সরল বাক্য, জটিল বাক্য আর যৌগিক বাক্য। এরপর আমরা পয়েন্ট করব ক বলে। ঠিক আছে, সরল বাক্য বলে পয়েন্ট করব আমরা। তাহলে এবার কি বলছি আমরা, সরল বাক্য বলে। ঠিক আছে, যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য ও একটি মাত্র বিধেয় থাকে। বলো উদ্দেশ্য বিধেয় কোথায় থাকে, যারা দর্শন পড়েছে বলো, দর্শন যারা পড়ছে উদ্দেশ্য বিধেয় কোথায় থাকে, দর্শনের স্টুডেন্টগুলো কোথায় বলো, বিধেয় থাকে, তাকে সরল বাক্য বলে। ঠিক আছে, সরল বাক্যে একটি মাত্র সমাপিক ক্রিয়া, ভালো করে, একটি মাত্র সমাপিক ক্রিয়া থাকে। ঠিক আছে, থাকবে, একটি মাত্র সমাপিক ক্রিয়া থাকবে। যেমন করে কি বলেছে, যেমন একটু জুম করে নেবে। ঠিক আছে, যদি আর কি দেখতেই হয়, তোমাদের স্ক্রিনে দুটো হাত দিয়ে এই মতন করে টানবে, দেখলে জুম হবে, স্ক্রিনটা জুম হবে আরও উপরের দিকে। ঠিক আছে, যদি 4G ফোন থাকে বা 5G ফোন থাকে জুম হবে। যেমন একটু দাঁড়াও, যেমন দেখো 1 নম্বর উদাহরণগুলো দেখো, 1 নম্বর বা মনে করো আমরা 1 নম্বর 2 নম্বর এটাও দিতে পারি, অথবা ক খ বলে আর কি আমরা এই উদাহরণটা লিখতে পারি। ঠিক আছে, যেহেতু আমরা ক খ বলে এই পয়েন্টগুলো করছি, তাহলে এখানে ক খ লিখবো না। ঠিক আছে, 1-2টাই ঠিক আছে। যেমন কি হচ্ছে, পাখিগুলি গাছে বসে গান গাইছে, এটা সরল বাক্য তো, তাই না, পাখিগুলি বসে গান গাইছে, সরল বাক্য। ঠিক আছে, এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। দেখলে এই উদাহরণটা তুমি যদি ইউজ করো, সিরিয়াসলি বলছি, যে তোমার বাংলার খাতা চেক করছে, ওই তোমাকে 100 to 100 এখানে নাম্বার দেবে, একটা নাম্বার কাটতে পারবে। কারণ কি জানো, তুমি বাস্তবিকভাবে তোমার সাহিত্য বইটা থেকেই তুমি উদাহরণ দিচ্ছ, বাস্তবিক তুমি জ্ঞান দিচ্ছ ওনাকে, বাস্তবিক তুমি মানে উদাহরণ দিচ্ছ, বুঝতে পেরেছো? সেই জন্য বলছি এই উদাহরণগুলো একদম মিস করবে না প্লিজ। ঠিক আছে, এসব কথা শুনে উৎসব বুকে বল পায়, দ্বিতীয় উদাহরণটা। এবার চলে আসবো আমরা জটিল বাক্য পয়েন্ট করবো আমরা। ঠিক আছে, জটিল বাক্য পয়েন্ট করলাম, যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য প্রধান আছে, ঠিক আছে, প্রধান খণ্ড বাক্য এবং তার অধিক এক বা একাধিক অপ্রধান খণ্ড বাক্য থাকে, তাকে জটিল বাক্য বলে। দাঁড়িয়ে দিবে, যেমন এই একটু প্যারা হবে,
জটিল বাক্যে কম করে দুটি অসমাপিক ক্রিয়া, ঠিক আছে, এটা ক্রিয়া আছে, অসমাপিক ক্রিয়া থাকবে, যেমন, ঠিক আছে, অসমাপিক ক্রিয়া থাকবে যেমন। আচ্ছা, তাহলে এটা দেখো ভুল হয়েছে, তাহলে যেমনটা এই দিকাতে হবে, যেমনটা এই জায়গাটাতে হবে, 1 নম্বরটা আমরা এই জায়গাটা দেবো, তাই না, এখানে পয়েন্ট করবো 1 বলে। যখন তুমি আসবে তখন আমার দেখা পাবে, ঠিক আছে। এবার দ্বিতীয় উদাহরণ কি, যখন উৎসব এসব কথা শুনে তখন সে বুকে বল পায়। এখানে কি ছিল, এসব কথা শুনে বুকে বল পায়, আর এখানে যখন উৎসব এসব কথা শুনে, মানে বুঝতে পারছো, এটা একটু জটিলতম বাক্যর মধ্যে একটা অ্যাড করা হচ্ছে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকে বলবো এই উদাহরণটা কিন্তু মিস করবে না, উদাহরণগুলো দিবে। এবার চলে আসো যৌগিক বাক্যে, পয়েন্ট করব গ নম্বর। যৌগিক বাক্যে কী আছে দেখো, একাধিক সরল বা জটিল বাক্যে হ্যাঁ, সংযোগ গঠিত বাক্যকে যৌগিক বাক্য বলে, ঠিক আছে, যৌগিক বাক্য বলে দাঁড়িয়ে দাও। যৌগিক বাক্য অন্তত আছে, এটা তো আছে, ঠিক আছে, অন্তত দুটি প্রধান খণ্ড বাক্য থাকবে এবং খণ্ড বাক্যগুলি সমচারী অব্যয় দ্বারা যুক্ত থাকবে, যেমন উদাহরণ চলে আসবে এবার, তুমি আসবে এবং আমার দেখা পাবে, যেমন 2 নম্বর উদাহরণ কি, উৎসব এসব কথা শুনে এবং বুকে বল পায়। এই যে দেখো, এবং বুকে বল পায়, যৌগিক করছে, অ্যাড করছে, ঠিক আছে। যেমন কি ছিল তোমাদের দর্শনের একটা কি ছিল বলো, এবং কেবল যদি, কোন বাক্য বলো, ঠিক আছে, যে রাম আসবে এবং শ্যাম আসবে, এই যে এবংটা আছে, এটা হচ্ছে যৌগিক বাক্য, তাই না, যৌগিক বাক্য, ঠিক এটাই কথা বলছে এখানে আর কি, রাইট। তাহলে এই উদাহরণটা কিন্তু বলবো তোমরা ইউজ করবে, ঠিক আছে। এখান থেকে আরও কিছু হতে পারে, 1 মিনিট লেখো, সাজেশন হিসাবে লেখো, এবার নোট হয়ে গেল, এবারে এটা লেখাচ্ছি, একটু সাজেশন লেখো আগে। সাজেশন লেখো, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান, ঠিক আছে, কি বললাম, কথার মধ্যে করো, লিসেন টু মি। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো, ঠিক আছে, সংক্ষেপে আলোচনা করো, দেখে যাবে, ঠিক আছে। 2 নম্বরে কি দিব, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো। এটা একটা স্টার দিতে পারো, কিন্তু বর্ণনামূলক ভাষাবিজ্ঞানটা ওটাও একটা স্টার দিয়ে রাখো, একটু দেখে যেতে পারো। যে নোটসগুলো দিয়েছি আমরা, এই নোটসগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটার ক্ষেত্রে বলছি, ওই জন্য লিখে রাখবে, ভাষাবিজ্ঞানের বৈশিষ্ট্য, সুস্থ পাস, ঠিক আছে। চলো তাহলে আমরা নোটের মধ্যে যাই, তাহলে এটা লেখা হয়ে গেছে সাজেশনটা। চলো প্রশ্ন দেখো এবার, মুন্ডমাল শব্দ ও ক্লিপিংস বা সংরক্ষিত পদের উদাহরণ দাও, ঠিক আছে। অলরেডি এটা মনে হয় এতে ক্লাসে তোমাদের লিখিয়েছিলাম, আড়াই কোন নম্বর, ঠিক আছে। যাদের লেখা হয়ে গেছে একটুখানি স্কিপ করে দাও ভিডিওটাকে, ঠিক আছে, ক্লাসটাকে। আগে চলো আনসার লিখবো, যারা লেখা নিয়ে আর কি। আনসার কী আছে, মুন্ডমাল। প্রথম আমরা কী করবো, মুন্ডমাল পয়েন্ট করব। কোনো বাক্যাংশে শব্দসমূহের আদি অক্ষরে যোগে গঠিত শব্দকে মুন্ডমাল শব্দ বলা হয়, ঠিক আছে। দাঁড়িয়ে দাও, বাংলায় এই ধরনের শব্দের ব্যবহার খুবই কম, যেমন কি লঘিষ্ঠ, মূর্ধন্যস্ব রয়েছে, লঘিষ্ঠ, কমা সাধারণ, তারপর কি আছে গণিতক, ল সা গু, এইটা থেকে বের হচ্ছে, ঠিক আছে। তীর চিহ্ন দিয়ে এই মতন করে লিখবে, ঠিক আছে। এই তীর চিহ্নটা কিন্তু মোবাইলের মধ্যে অপশানটা পাচ্ছি না, আর করতেও পাচ্ছি না, ঠিক আছে, টাইপিং করা হচ্ছে না আর কি, এইটা বিশেষ করে আর কি, ঠিক আছে। সরি 20% চার্জ হয়ে গেলো, তাড়াতাড়ি একটুখানি করছি, ঠিক আছে, তোমরা একটু তাড়াতাড়ি করবে। আর একটু উদাহরণ হয়ে গেল, এরপরে কি আছে, গোপী গাই, আরেকটা উদাহরণ দিয়েছে, গোপী গাই। তারপরে গেছে বাঘা বাইন, তীর চিহ্ন দিয়ে গু গা বা ইত্যাদি, এই সমস্ত করে, ঠিক আছে। এই যে বা এই যে বাটা, এইটা বাটা, এই যে বাটা, ঠিক আছে। আর গু, এই যে গয়ের সুগ আর গু দিয়েছে, আর গাইন, এই যে গা আছে না, এই যে এইটাই থেকে বের করেছে এগুলা, ঠিক আছে। দেখো ভাই, আমিও আর কি বিশেষ করে যে বাংলা সাহিত্যের তেমনটা নয়, বাংলা গ্রামারের ক্ষেত্রে, ঠিক আছে, গ্রামার পোর্শনই পুরো একদম টোটালি আলাদা, গ্রামার সাহিত্য থেকে গ্রামার অনেকটা আলাদা, ঠিক আছে। যেমন করে ইংলিশ গ্রামার আছে, ঠিক আছে, ঠিক সেরূপভাবে বাংলারও গ্রামার আছে। প্রত্যেকটা সাহিত্যে, প্রত্যেকটা লিটারেচারের, প্রত্যেকটা ভাষার কিন্তু গ্রামার আছে, ঠিক আছে। তাই তুমি সংস্কৃত বলো, অ্যারাবিক বলো, পার্সিয়ান বলো, দেন তুমি ইংলিশ বলো, ওকে, তারপরে তোমার
এই বাংলা বলো, প্রত্যেকটার কিন্তু গ্রামার আছে, ঠিক আছে, হয়ে গেছে। কিন্তু ইংরেজিতে এর ব্যাপক প্রবল ব্যাপক প্রচলন, ঠিক আছে, দাঁড়িয়ে এটা প্রচলন, ব্যাপক প্রচলন। যেমন কি ভেরি ইম্পর্টেন্ট পারসন, এক্ষেত্রে আমরা কি বলছি ভিআইপি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তীর চিহ্ন দিয়ে কী লিখবো ডিএম ইত্যাদি, এগুলো হয়ে গেল আমাদের, ঠিক আছে, মুন্ডমাল। এরপরে চলে আসবো ক্লিপিংস বা সংরক্ষিত পদ। ক্লিপিংসের ব্যাপারে আলোচনা করতে হবে একটুখানি আমাদের। ক্লিপিংস পয়েন্ট করব, ক্লিপিংস পয়েন্ট করার পর ক্লিপিংস বা সংরক্ষিত এমন এক ধরনের প্রকৃতি এবং এক ধরনের প্রক্রিয়া যেখানে শব্দের চেহারায় পরিবর্তন ঘটে এবং শব্দটি আকারে হয়ে যায়। হ্যাঁ, শব্দটি কী হয় আকারে হয়ে যায়, বুঝতে পারলে। এরপর কি আছে, অথচ শব্দের পুরোটা বড়, অথচ শব্দের অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন ঘটে না বা হয় না, ঠিক আছে। যেমন এবার উদাহরণ দাও, যেমন কি আছে ছোট কাকাকে আমরা তীর চিহ্ন দিয়ে কী বলি ছটকা, তাই তো, ছটকা বলি। তবে এই জাতীয় শব্দ ইংরেজি ভাষাতে বেশি ব্যবহৃত লক্ষ্য করা যায়, ঠিক আছে। এই জাতীয় শব্দগুলো বেশি ইংরেজিতে আমরা লক্ষ্য করতে পারি। যেমন করে কি দেখতে পারি আমরা, যেমন করে দেখতে পারো এখানে কি আছে টেলিফোন, ঠিক আছে। যেমন করে কি আছে টেলিফোন থেকে আমরা কি বলবো ফোন ব্যবহার হয়, কমা দিয়ে লিখবে কি এরোপ্লেনটা কি বলবো প্লেন ইত্যাদি। এগুলো হচ্ছে মানে উদাহরণ, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট উদাহরণ এতে যাব, 1 মিনিট দাঁড়াও, ফাইনালি পুরো কমপ্লিট, ঠিক আছে। না আর নাই, যা কিছু ছিল এখান থেকে যথেষ্ট পরিমাণে। আরও যদি এক্সট্রা আমার কাছে কোনো সাজেশন বা ফাইনাল কোর্স আসে তাহলে তোমাদের অফিসিয়াল অ্যান্ড পেড গ্রুপে মেন্টরশিপ গ্রুপে যেগুলো আছো, ঠিক আছে, প্রত্যেকে দিয়ে দেবো আর কি নিশ্চিত পরিমাণে। এরপরে কী আছে প্রশ্ন দেখো, উদাহরণ সহ ধ্বনিমূল ও সহধ্বনি সম্পর্কে খুবই ইম্পর্টেন্ট। 2023 এই কোশ্চেনটা এসেছিলো, ঠিক আছে, দেখে নিতে পারো ভালো করে, ঠিক আছে, অলরেডি লেখা যাচ্ছে কবে এসেছিলো। দেখো কী আছে আনসার, ধ্বনিত্বের আলোচনায় দুটি বিষয় হলো একটা হচ্ছে কি ধ্বনিমূল আর অপরটা হচ্ছে কি সহধ্বনি, ঠিক আছে। একটা হচ্ছে ধ্বনিমূল আর অপরটা হচ্ছে সহধ্বনি। ধ্বনিমূল ও সহধ্বনি সম্পর্কে নিচে দেখানো হলো বা এটাও সম্পর্কে আলোচনা করা হলো, এই মতন করে দেখো, ঠিক আছে, সম্পর্কে আলোচনা করা হলো। এরপর কি আছে, প্রথমত আমরা কি বলবো ধ্বনিমূল, ক নাম্বার পয়েন্ট করবে ক, ধ্বনিমূল কমা দিবে। যদি একটি পরিবার হয় তবে সহধ্বনিগুলি সেই পরিবারের সদস্য, ঠিক আছে, এই সদস্য হতে গেলে তাদের মধ্যে উচ্চারণগত সাদৃশ্য থাকবে। সহধ্বনিগুলি একটির বদলে অন্যটি উচ্চারণ হবে না, অর্থাৎ কি আছে উচ্চারণগত অবস্থানের দিক থেকে তাদের পারস্পরের পরিপূরক হতে হবে। দাঁড়িয়ে দাও, সাধারণত কি আছে ল একটি ধ্বনিমূল। এই ধ্বনিমূলটিকে আলাদা আলাদা শব্দের ব্যবহার দেখানো হলো। যেমন কি আছে, যেমন লঙ্কা, ইনভার্টেড কমার মধ্যে রাখবে, ঠিক আছে, লঙ্কা উচ্চারণের সময় জিভ টাং, ঠিক আছে, দাঁতের মাড়িতে ঠেকে, ঠিক আছে, লঙ্কা দেখো উপরে ঠেকছে, দাঁড়ি। এইভাবে উল্টো এই যে দেখো উল্টো ও উচ্চারণ করার সময় জিভ কি আছে তালুতে ঠেকে, ঠিক আছে, উল্টো দেখো প্র্যাকটিস করো, উল্টো, রাইট, দাঁড়িয়ে দিবে। অথচ 1 মিনিট, অলতা উচ্চারণের ক্ষেত্রে জিভ সামনের দাঁতের পিছনে চলে যায়, ঠিক আছে, ডান। উচ্চারণ ভেবে ল এর 3টি অবস্থান রয়েছে। এই যে এখনই আমরা দেখলাম 3টি অবস্থান আর কি, উচ্চারণ ভেবে বা উচ্চারণগত দিক দিয়ে, এরকম করে বলতে পারো উচ্চারণগত দিক দিয়ে প্যারা দেব, ঠিক আছে, উচ্চারণগত দিক দিয়ে ল এর 3টি অবস্থান রয়েছে, দাঁড়িয়ে দাও। সুতরাং ল 3টি সহধ্বনি বা ইনভার্টেড কমার মধ্যে থাকবে ধ্বনি মূলের পরিবারভুক্ত, দাঁড়িয়ে দাও, ঠিক আছে। এবার খ পয়েন্ট করব, ধ্বনিমূল একটি
ধ্বনিমূল একটি কল্পনা মাত্র, কিন্তু সহধ্বনি প্রত্যক্ষযোগ্য। খুব একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এমন একটা কথা, বুঝতে পারছো? একটা জাস্ট একটা পার্থক্যর মতন বলতে গেলে এই লাইনটা, তাহলে অবভিয়াসলি এখানে 1 নম্বর ক্যারি করছে আমার। গ নাম্বার, ধ্বনিমূল ভাষায় অর্থের, এটা অর্থের, ঠিক আছে? ধ্বনিমূল ভাষায় অর্থের পার্থক্য করতে পারে, কিন্তু সহধ্বনি তা পারে না। বাস, এখানে 1 নম্বর ক্যারি হয়ে গেল আমার, ঠিক আছে? ডান, তাহলে এটা হয়ে গেল। এবার কি আছে এটা, 1 মিনিট চার্জটা দেখি তো কতটা আছে, 16% চার্জ আছে। এবার চলে আসবো আমাদের, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, 3টা স্টার দিয়ে রাখবে, ঠিক আছে? ভাষাবিজ্ঞান, 2টি করে উদাহরণ সহ গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি, ঠিক আছে? গুচ্ছধ্বনি যুক্তধ্বনি পরিচিত ব্যাখ্যা করো বা আলোচনা করো এর ব্যাপারে, গুচ্ছধ্বনি যুক্তধ্বনির ব্যাপারে। তাহলে কি হবে আমাদের আনসার শুরু হয়ে যাবে। 2018তে কোশ্চেনটা এসেছিল, 2018 লেখা যাচ্ছে অলরেডি। গুচ্ছধ্বনি বলে পয়েন্ট করবো আমরা প্রথমত, কি আছে? পাশাপাশি উচ্চারিত দুটির ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলে। তাহলে কি হলো, দাঁড়িয়ে হয়ে গেল। তাহলে কি হচ্ছে, পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলে, ঠিক আছে? গুচ্ছধ্বনির মাঝে কোনো স্বরধ্বনি থাকে না। গুচ্ছধ্বনির মাঝে কোনো স্বরধ্বনি থাকে না। গুচ্ছধ্বনির মাঝে কোনো স্বরধ্বনি থাকে না। তবে স্বরধ্বনি না থাকলেও দল একটা জানো, এটা একটা বাংলা গ্রামার, ঠিক আছে? দল সীমা থাকে, অর্থাৎ দুটি ব্যঞ্জনের প্রথমটি পূর্ববর্তী, এটা পূর্ববর্তী আছে, কাটানো ছিল, ঠিক আছে? প্রথমটি পূর্ববর্তী দলের এবং শেষেরটি পরবর্তী, এটা পরবর্তী, ঠিক আছে? পরবর্তী দলের অংশ বলে গণ্য হয়। গুচ্ছধ্বনি শব্দের অভ্যন্তরে কি আছে? গুচ্ছধ্বনি শব্দের অভ্যন্তরে থাকলে সীমানাই নয়। গুচ্ছধ্বনি শব্দের অভ্যন্তরে থাকলে কমা দেওয়ার পর সীমানাই নয়, হ্যাঁ সীমানাই আছে, ঠিক আছে? বাংলায় দুটো ব্যঞ্জন ধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনির সংখ্যা 200-ও বেশি, এখানে ওটা একসঙ্গে হবে, ঠিক আছে? 200-ও বেশি। 3টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনির সংখ্যা 8টি, ঠিক আছে? 4টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশের গুচ্ছধ্বনির সংখ্যা বাংলায় মাত্র 1টি। দাঁড়িয়ে দেবে উদাহরণ কি আছে? উৎ, হসৌ হসন্ত প্লাস ত র, ঠিক আছে? উৎ ইকুয়াল টু উত্তর। তারপর কি আছে? এটা কাটানো আছে। তারপর কি আছে? জন প্লাস তৈরফলা, যন্ত্র। ওকে, দন্ত সংস্কার প্লাস কয়রিকার্ত্রী কৃত, তাহলে সংস্কৃত। তাহলে এর মধ্যে কি আসবো আমরা? সংস্কার পাবো, প্লাস দন্তস্ব প্লাস ক প্লাস র, ঠিক আছে? এই মতন করে উদাহরণগুলো ভালো করে লিখবে, এই মতন করে, ঠিক আছে? উদাহরণগুলো দেখে নাও। এরপরে চলে আসবো আমরা যুক্তধ্বনি এমনি আমরা আলোচনা করব। লাস্ট আর একটাই মনে হয় নোট আছে, ঠিক আছে? পুরো ভাষাবিজ্ঞান কিন্তু একটাই নোটের মধ্যে কমপ্লিট, রাইট? সো কি আছে? যুক্তধ্বনি পয়েন্ট করো, এই মতন করে ওইগুলো পয়েন্টগুলো আলোচনা করবে, ঠিক আছে? যুক্তধ্বনি পয়েন্ট করলাম যে ব্যঞ্জন ধ্বনির সমাবেশগুলি শব্দের আদ্য অবস্থান, ঠিক আছে? আদ্য অবস্থান বা দলের আদিতে উচ্চারিত হয় ও হতে পারে, সেগুলিকে যুক্তধ্বনি বলে। দাঁড়িয়ে দাও। যুক্তধ্বনির সমাবেশ গুচ্ছধ্বনি পাকাপোক্ত। দাঁড়িয়ে দাও, কারণ মাঝে কোনো দল সীমা থাকে না। দাঁড়িয়ে দাও। দুটি ব্যঞ্জন সমাবেশের যুক্তধ্বনিতে প্রথম ব্যঞ্জনটি স দন্তস্ব, যেটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখবে, নয়তো দ্বিতীয় ব্যঞ্জনটি র, ঠিক আছে? ইনভার্টেড কমার মধ্যে রাখবে, হয়। দাঁড়িয়ে দাও। বাংলা শব্দে এই রকম যুক্তধ্বনির সংখ্যা 28টি। কমপ্লিট। দাঁড়িয়ে দাও। উদাহরণ এখনো বাকি আছে যুক্তধ্বনির। দেখো উদাহরণ কি আছে? উদাহরণ হচ্ছে কি?
পয়রফলা ইকুয়াল টু প্রাণ, দন্তস বয়যুক্ত ইকুয়াল টু স্পষ্ট। ওকে, বাংলায় অন্যভাবে বাংলায় অন্য ভাষা ইকুয়াল টু প্রধানত ইংরেজি থেকে অসম কী আছে, হ্যাঁ আস্ত যুক্ত ধ্বনিগুলি হলো ফ্রাই, ট্রাম, ঠিক আছে, এগুলো সব ইংলিশ থেকে বাংলায় এসছে আর কি। ফ্রাই, ট্রাম, যেমন করে তোমরা একটা ফুটপাথ শব্দটা পড়েছো তো মৃত্যুঞ্জয়ের ঘটনাতে, তোমরা ফুটপাথ বলো তো, ফুটপাথ শব্দটা কি? আসলে সেটা কিন্তু ইংলিশ শব্দ ফুটপাথ, ঠিক আছে, ওটা কিন্তু বাংলা শব্দ নয়। এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে ফুট আর একটা হচ্ছে পাথ, ঠিক আছে, ফুটপাথ দুটো শব্দ আছে, দুটো শব্দ অ্যাড করে একত্রিত করা হয়েছে। হ্যাঁ, তারপর ট্রাম হয়ে গেল। শব্দের অন্তেও যুক্ত ধ্বনি উচ্চারিত হয়, তবে তা কীর্তন শব্দে, যেমন কি ট্যাক্স, দস্ত, ঠিক আছে, তিনটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে যুক্ত ধ্বনি স্ত্রী, স্পৃহা। ওকে, দাঁড়িয়ে নেক্সট আরেকটা নোট কী আছে, পূরক ধ্বনি। ইতিপূর্বে অলরেডি তোমাদের কিন্তু সাজেশন দিলাম, দেখো নোটস চলে আসলো, আমার মাথায় ছিল না, নোটস হয়ে গেছে, ঠিক আছে, নোট পেয়ে গেছো। পূরক ধ্বনি কাকে বলে সম্বন্ধে যা জানো তা লেখো। পূরক ধ্বনি সম্পর্কে তোমাদের ইতিপূর্বেই বললাম আর কি, যে পূরক ধ্বনি ব্যাপারটা একটু দেখবে। দেখো পূরক ধ্বনি নোট চলে এসছে। পূরক ধ্বনি যে ধ্বনি অন্য ধ্বনির সঙ্গে এমন পরিপূরক অবস্থান থাকে যে ধ্বনি দুটি মিলিয়ে একটি ধ্বনিতে বা স্বনিম বা ধ্বনিমূলক গঠিত হয়, সেই ধ্বনি দুটিকে উপধ্বনি বা পূরক ধ্বনি বলে। দাঁড়িয়ে দাও, যেমন কি আছে শ্রী, ঠিক আছে, শ্রী। তারপর কি আছে স্ত্রী, স্ত্রী থেকে স্ত্রী, ঠিক আছে। তারপর কি আছে শ্লীল, ঠিক আছে, কি আছে শ্লীল, এই মতন করে সেম টু সেম এই উদাহরণ করে লিখবে, ঠিক আছে। শ্রীগাল, ঠিক আছে, দন্তস্ব দেওয়া হয়। এখানে তালিবস্য যথাক্রমে ব, ঠিক আছে, ইনভার্টেড কমার মধ্যে রাখবে। তারপর ল যথাক্রমে রি, ঠিক আছে, ইনভার্টেড কমার মধ্যে রাখবে। এর সঙ্গে সংযোগের ফলে দন্ত স, এর ফলে দন্ত, এটা হবে না, শুধুমাত্র দন্তস্ব হবে, এটা দন্তস্ব, ঠিক আছে, উচ্চারিত হচ্ছে। কিন্তু আমরা শিল শব্দের তালিবস্যকে দন্তস্ব রূপে উচ্চারণ করি না। দাঁড়িয়ে দাও, একইভাবে শ্রী, শ্লীল, শ্রীগাল, শ্রীগাল ইত্যাদি শব্দের কি আছে তালিবস্য ইত্যাদি শব্দের তালিবস্য, এটাকে ইনভার্ট কমার মধ্যে, এটাও ভুল হয়েছে, কখনো বাংলায় উচ্চারিত হয় না, ঠিক আছে, কখনো বাংলায় উচ্চারিত হয় না। যেমন তারপর দাঁড়িয়ে দেওয়ার পর জোর করে চেষ্টা করতে গেলে খাঁটি বাংলা উচ্চারণ বজায় থাকে না, জোর করে উচ্চারণ করতে গেলে বজায় থাকে না। এখানে তালিবস্য ইনভার্ট কমার মধ্যে এই স্বনিমের উচ্চারণ, এই স্বনিমের উপধ্বনি বা পরিপূরক ধ্বনি দন্তস্ব, পরিপূরক ধ্বনির দন্তস্ব, এখানে র হবে, ঠিক আছে, বাস কমপ্লিট। এরপর নেক্সট একটা কি জানা ছিল, উদাহরণ সহ ধ্বনিমূল ও সহধ্বনি সম্পর্কে আলোচনা করো। এইটাও ইম্পর্টেন্ট, ধ্বনিমূল ও সহধ্বনি সম্পর্কে, ঠিক আছে। এই নোটটা আমার কাছে তৈরি করা ছিল না, আমি একজনের কাছ থেকে নিলাম, ঠিক আছে। অলরেডি এটা একটা বই থেকে দিয়ে পাঠালো, জানি না কোথা থেকে দিয়ে পাঠালো, তবে যাই হোক। তো ধ্বনিমূল সহধ্বনি সম্পর্কে মনে হয় আলোচনা করলাম না, একটা নোট দিলাম তো মনে হয় তোমাদের, বলো এতক্ষণ থেকে ক্লাস করছি, বলো কতক্ষণ হয়েছে বলো তো, 38 মিনিট হয়ে গেছে, বুঝতে পারছো। তাহলে এই নোটটা একবার দেখে নেবে, অলরেডি বই থেকে লেখা আছে, ওকে, ইম্পর্টেন্ট আছে ভালোই। তিনটা স্টার দেবে, সহধ্বনি, ধ্বনিমূল। উত্তর হবে কি, ধ্বনিমূল ও সহধ্বনি সম্পর্কে একটি পরিবার ও তার সদস্যরা মতো। ধ্বনিমূল হচ্ছে ধ্বনির কাল্পনিক চেহারা, আর সহধ্বনি বাস্তব প্রকাশ। এটা হয়েছে আলোচনা, বলো, আই থিঙ্ক এই নোটটা দিলাম তো, এই নোটটাই আমাকে পাঠালো, ঠিক আছে, এই নোটটা তোমাদের উপরে আলোচনা হয়েছে সহধ্বনি ও পরিপূরক ধ্বনি সম্পর্কে, ঠিক আছে। যাই হোক, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও, ঠিক আছে, তোমরা তো যেহেতু বইয়ের লেখা আছে সমস্যা নেই, পড়তে পারবে, ওকে, লিখে নাও, এই স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও, পুশ করে লিখে নাও। আর একটু স্ক্রিন করছি নিচের দিকে, দেখে নাও, হয়েছে।
স্ক্রিনশট করে নাও বা লিখে নাও, বাস শেষ, এই পর্যন্ত, কই আর নেই। হ্যাঁ, এই পর্যন্ত শেষ, ঠিক আছে। সহধর্মিণীর পক্ষে করা কাজ সম্ভব নয়। ওকে, তাহলে এটা হয়ে গেল পুরো তোমাদের কমপ্লিট ভাষাবিজ্ঞান থেকে। তাহলে ভাষাবিজ্ঞান থেকে পুরোটা কমপ্লিট হলো, এবং আরও কিছু থাকলে আমরা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। 1 মিনিট দাঁড়াও, তোমাদের এটা 8 নম্বরে থাকবে, ঠিক আছে, 8 নম্বর প্রশ্নতে থাকবে। ওকে, মানে 8 নম্বর যে কোশ্চেন, 8 সিরিয়াল নাম্বার 8 বাংলার বড় কোশ্চেনের ক্ষেত্রে 8 নম্বর থাকে, 8-এর 1, ঠিক আছে, 8-এর 1 আর 8-এর 2 যে কোনো একটা করবে। উদাহরণসহ ধ্বনিমূল ও সহধ্বনি সম্পর্কে বুঝিয়ে বলো বা আলোচনা করো, এটা ছিল। এই যে ধ্বনিমূল সহধ্বনি, এটা 2023-এর কোশ্চেন। কই গেল এটা? এই যে ধ্বনিমূল ও সহধ্বনি সম্পর্কে 2023-এর কোশ্চেন, এই যে লেখাই আছে, এই যে দেখতে পাচ্ছি কোশ্চেন আছে 2023-এর, দেখো এটা 2023-এর কোশ্চেন আছে আমার কাছে, ঠিক আছে। শব্দার্থের উপাদানমূলক তথ্যটি উদাহরণসহ আলোচনা করো, অতটা ইম্পর্টেন্ট নয়, চলো যাই হোক। তাহলে আমাদের ভাষাবিজ্ঞান থেকে পুরো কমপ্লিট হলো, ঠিক আছে। এবার যারা কোথাও বুঝতে না পারলে অবভিয়াসলি কমেন্ট করবে, ঠিক আছে। পরবর্তী ক্লাসে দেখা হবে। চলো এখান পর্যন্ত, টাটা বাই বাই, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, তোমার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করে দাও, চলো।